ভারতীয় মিডিয়াসহ যারা গুজব ছড়াচ্ছে সত্যতা যাচাই তাদের বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার সকালে নতুন বাংলাদেশ অর্জন, চ্যালেঞ্জ এবং উত্তরণ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাচ্ছে বলে অনেকেই প্রোপাগান্ডা চালাচ্ছে। তাদের এদেশের মানুষের সাথে কথা বলে বিভ্রান্তি দূর করা উচিত। এ সময় গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকার কাজ করছে জানিয়ে শফিকুল আলম বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশন প্রস্তাবনা জমা দেবে, জানিয়ে রাজনৈতিক দলসহ সবার সাথে আলোচনা করা হবে। সংস্কার শেষেই নির্বাচন হবে। সরকার সঠিক মানুষের হাতে সঠিক দায়িত্ব তুলে দেওয়ার কাজ করছে উল্লেখ করে শফিকুল আলম বলেন, অর্থনৈতিক অবস্থা, ব্যাংকিং ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক মোহাম্মদ শফিকুল আলমের সই করা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যাদের জাতীয় পরিচয়পত্রে ভুল আছে তাদেরকে জরুরি ভিত্তিতে আগামী ২ জানুয়ারির আগেই সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বিগত বছরগুলোর মতো এবছর ১ জানুয়ারি বই উৎসব হচ্ছে না। তবে জানুয়ারি মাসের মধ্যে সকল পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে। রোববার খুলনা বিভাগের বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, প্রতিটি শ্রেণীর বইয়ের কিছু অধ্যায় পরিমার্জন ও পরিবর্তন করার কারণে বই ছাপাতে দেরি হচ্ছে। সেজন্য শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে কিছুটা বিলম্বিত হবে। উপদেষ্টা বিধান আরও বলেন, আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে সকল প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হবে, যা আগামী বছরে প্রকল্প আকারে চালু হচ্ছে। এ সময় তিনি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো সহ বিভিন্ন জায়গায় গুণগত পরিবর্তনেরও কথা জানান। আইনি প্রক্রিয়া শেষ করে দেশে ফিরবেন তারেক রহমান। লন্ডনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আল্লাহ ছাড়া কেউ বিএনপিকে মাইনাস করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের তিনি আরও বলেন, তারেক রহমানের এখনও কিছু আইনি জটিলতা আছে, তাই দেশে যেতে একটু সময় লাগবে। তারেক রহমান আবারও দেশে ফিরে রাজনীতিতে নেতৃত্ব দেবেন বলে নিশ্চিত করলেও সেটা কতদিনের মধ্যে হতে পারে এ বিষয়ে তেমন কোনো ধারণা দেননি মির্জা ফখরুল। নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ঢাকার শ্রম আদালতে করা ৫ মামলা বাতিলে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক। ড ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী মুস্তাফিজুর রহমান খান। গ্রামীণ টেলিকমিউনিকেশনসের তৎকালীন চেয়ারম্যান ড ইউনূস প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মীকে অবৈধভাবে চাকরিচ্যুত করার অভিযোগে ২০১৯ সালে শ্রম আইনে এসব মামলা করা হয়। ধানমন্ডি থানার শিক্ষার্থী শামীম হত্যা মামলায় নতুন করে সাবেক বিমানমন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান, সাবেক এমপি সাদিক খান, ঢাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও ডিএসসিসির সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার সকাল ১০টার পর তাদেরকে এই মামলায় আটক দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাদেরকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের প্রত্যেকের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। প্রসঙ্গত, এর আগেও একাধিক মামলায় বিভিন্ন মেয়াদে এই ৪ জন রিমান্ডে ছিলেন। সিরিয়ার স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন এবং সিরিয়া এখন মুক্ত বলে ঘোষণা করেছে দেশটির বিদ্রোহীরা। এর আগে বার্তা সংস্থা রয়টার্স সিরিয়ার ২ জন সিনিয়র কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, প্রেসিডেন্ট আসাদ অজানা গন্তব্যের উদ্দেশ্যে রাজধানী দামেস্কো ছেড়ে গেছেন। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বা HTS নামের একটি ইসলামিক সশস্ত্র গোষ্ঠী যারা এই অভিযানের নেতৃত্বে আছে তাদের টেলিগ্রাম হ্যান্ডেলে বলেছে, এর মাধ্যমে একটি অন্ধকার যুগের অবসান ঘটেছে এবং এক নতুন যুগের সূচনা ঘটেছে। রাষ্ট্রীয় টেলিভিশন, রেডিও সহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা। দেশটির সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে সামরিক বাহিনীকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন
এইচটিএস এর প্রধান আবু মোহাম্মদ আল জুলানি। তিনি বলেছেন, দায়িত্ব হস্তান্তরের আগ পর্যন্ত সিরিয়ার সরকারি প্রতিষ্ঠানগুলো দেশটির সদ্য সাবেক প্রধানমন্ত্রীর অধীনে থাকবে। দামেস্কের পথে পথে ব্যাপক সংখ্যক মানুষকে উল্লাস করতে দেখা গেছে। এদিকে রাজধানীর সবচেয়ে বড় কারাগার সেদিনায়া থেকে হাজার হাজার বন্দীকে মুক্ত করেছে বিদ্রোহীরা বলছে, আসাদ সরকারের নিপীড়নের শিকার শত শত মানুষ যারা কারাবন্দী ও বাড়িঘর ছেড়ে পালিয়েছিলেন তারা এখন নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারেন। সিরিয়ার বিভিন্ন শহর থেকে হিজবুল্লাহ বাহিনীও তাদের সৈন্য প্রত্যাহার করেছে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন আশা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে জানিয়ে তিনি এই মন্তব্য করেছেন। গত বৃহস্পতিবার একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত এরই মধ্যে কাতার ও ইসরায়েল সফর করেছেন। আগামী ২০ জানুয়ারি ট্রাম্পের শপথ গ্রহণের আগেই যাতে যুদ্ধবিরতি ও জিম্মিদের উদ্ধারের চুক্তি করা যায় সেজন্য তিনি চেষ্টা করছেন। গাজায় ইসরায়েলের হামলায় ১৪ মাস চলছে। ইসরায়েলি হামলায় গাজায় গতকাল শনিবার আরও অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা দাঁড়াল ৪৪,৬৬৪তে। এতে একই সময় আহত হয়েছেন ১,০৫,৯৬৭ জন।